নমস্কার, আমি স্নেহা শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই হেডলাইন্স। এবার প্যান কার্ডে বর্ষর বদল, সিদ্ধান্ত মোদি মন্ত্রিসভার বৈঠকে। ভারতে আসবেন ব্রিটেন রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা। 5 বছরে বাংলায় মহিলা আয়করদাতা বেড়েছে 2.5 লক্ষ, সংসদে জানালো কেন্দ্র। বিহার এক ব্যর্থ রাজ্য, 4 আসনে হারতেই সাফাই প্রশান্ত কিশোরের। সংবিধানের প্রস্তাবনা থেকে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ মুছে ফেলার দাবি, কি বলল সুপ্রিম কোর্ট? আন্দামানে মৎস্যজীবীদের ট্রলারে উদ্ধার 6,000 কেজি মাদক, গ্রেপ্তার 6 বিদেশি নাগরিক। দিল্লির দূষণ মাত্রা ছাড়া, তবু জরুরি 3 কারণে স্কুল খোলার পক্ষে মতো সুপ্রিম কোর্টের। আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিদিন সঠিক খবর শোনার জন্য বাংলা নিউজ টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। প্যান কার্ডে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এবার থেকে প্যান কার্ডে যুক্ত হবে কিউআর কোড। প্যান 2.0 প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে 1,434 কোটি টাকা। কি কি সুবিধা মিলবে নতুন প্যান থেকে? এই বিষয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে, প্যান কার্ডে কিউআর কোড থাকার ফলে আয়করদাতাদের আর্থিক লেনদেন অনেক সহজ এবং স্বচ্ছ হয়ে উঠবে। পাশাপাশি লেনদেনের গতি বাড়বে। আজকের দিনে সবচেয়ে বড় বিষয় হল ডিজিটাল জালিয়াতি। সেই দিক থেকেও অতিরিক্ত সুরক্ষা দেবে কিউআর কোড যুক্ত নতুন প্যান কার্ড। সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা আরও উন্নত হবে বলেই দাবি করা হচ্ছে। প্যান 2.0 প্রকল্প নিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, প্যান 2.0 প্রকল্পের মাধ্যমে আয়করদাতাদের অনেক সুবিধা হবে। তারা নতুন প্রযুক্তির সাহায্যে স্বচ্ছ, সহজ এবং উন্নত পরিষেবা পাবেন। অন্যদিকে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী জানান, সরকারের লক্ষ্য ডিজিটাল ইন্ডিয়ার অধীনে প্যান 2.0 প্রকল্পটি সক্ষম করা, যা নির্দিষ্ট সরকারি সংস্থার সমস্ত ডিজিটাল সিস্টেমের জন্য প্যানকে একটি সাধারণ শনাক্তকারী হিসাবে যোগ্য করে তুলবে। ভারতে আসতে পারেন ব্রিটেন রাজা তৃতীয় চার্লস এবং রানী ক্যামিলা। আগামী বছরের শুরুতেই তাদের এদেশে দেখা যেতে পারে। কেবল ভারতই নয়, উপমহাদেশের নানা দেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের, এমনটাই দাবি করা হয়েছে এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। বলা হয়েছে, নয়াদিল্লির পাশাপাশি পাকিস্তান ও ঢাকাতেও যেতে পারেন চার্লস ক্যামিলা। কমনওয়েলথ দেশগুলিতে কেন এমন সফরের পরিকল্পনা? মনে করা হচ্ছে, এর পিছনে রয়েছে বিশেষ উদ্দেশ্য। আসলে ব্রেক্সিট উত্তর পৃথিবীতে ইউরোপের বাইরে গুরুত্বপূর্ণ আর্থিক যোগসূত্র গড়ে তুলতে ব্রিটেন এহেন পরিস্থিতিতে এমন পরিকল্পনা করছেন তারা। বাকিংহাম প্যালেসের এক সিনিয়র সূত্রের দাবি, আগামী বছরের এই দীর্ঘ সফরের পরিকল্পনা করা হচ্ছে এখন থেকেই। এবছরের গোড়াতেই ক্যান্সার ধরা পড়েছিল চার্লসের। তার এই সফরের সঙ্গে স্বাস্থ্যোদ্ধারের সম্পর্কও দেখছেন অনেকে। প্রসঙ্গত, গত অক্টোবরেই ভারতে দিন 4 কাটিয়ে গিয়েছিলেন ব্রিটিশ রাজা ও রানী। সূত্রের দাবি, বেঙ্গালুরুতে ছিলেন তারা। তবে সেই সময় কেউই জানতে পারেনি তাদের এদেশে আসার বিষয়টি। রাজপরিবারের তরফে জানানো হয়েছিল, এই সফর একান্তই ব্যক্তিগত সফর। বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে অবস্থিত সুকিয়া হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারেই ছিলেন তারা। চার্লস এখানে চিকিৎসার জন্যই এসেছিলেন কিনা তা অবশ্য জানা যায়নি। এর আগে 18 অক্টোবরই রাজা চার্লসের অস্ট্রেলিয়া ও সামোয়া সফরে যাওয়ার কথা জানা যায়। চলতি বছরের গোড়ার দিকে জানা যায়, প্রোস্টেট ক্যান্সারে ভুগছেন চার্লস। এর দিন কয়েক আগে নিজেই ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর জানান রাজবধূ কেট। সূত্রের খবর, জানুয়ারি মাস থেকে একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ব্রিটিশ রাজপরিবারের 2 সদস্য। সেখানেই একাধিকবার কেটের সঙ্গে দেখা করতে গিয়েছেন ব্রিটেন রাজা। জানা যায়, হাসপাতালের করিডোর ধরে টলমল পায়ে হেঁটে পুত্রবধূর কাছে চলে যেতেন। কঠিন সময়ে কেটের পাশে থেকে তাকে সাহস জোগাতে দেখা যায় ব্রিটেন রাজাকে। গত 5 অর্থবর্ষে রাজ্যে মহিলা আয়করদাতার পরিমাণ বেড়েছে প্রায় 2.5 লক্ষ। 2019-20 অর্থবর্ষে যেখানে বাংলার প্রায় 10.5 লক্ষ মহিলা আয়কর জমা দিতেন, সেই পরিমাণ বেড়ে হয়েছে প্রায় 13 লক্ষ। শীতকালীন অধিবেশনের প্রথম দিন কলকাতা দক্ষিণ কেন্দ্রের সাংসদ মালা রায়ের প্রশ্নের জবাবে এই তথ্য জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে তৃণমূল কংগ্রেস সাংসদ গত 5 অর্থবর্ষে কোন বছরে, কোন রাজ্য থেকে কতজন করে মহিলা আয়কর দিয়েছেন, সেই তথ্য জানতে চান। জবাবে মন্ত্রক জানায়,
2019-20 অর্থবর্ষে দেশে মোট 1,83,12,200 জন মহিলা আয়কর দিয়েছিলেন। 2023-24 অর্থবর্ষে যা বেড়ে হয়েছে 2,29,41,987 জন। এর মধ্যে বাংলা থেকে 2019-20 অর্থবর্ষে আয়কর দিয়েছিলেন 10,50,755 জন, যা বেড়ে হয়েছে 12,95,506 জন। সম্প্রতি ভারতীয় আয়করদাতাদের উপর একটি সমীক্ষা করে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, যেখানে দেখা যায় দেশের মোট আয়করদাতাদের মধ্যে মহিলাদের অংশীদারিত্ব 15%। তবে প্রথম 5টি রাজ্যের অনুপাত জাতীয় হারের থেকে বেশি। তালিকার মগডালে থাকা বামশাসিত রাজ্য কেরলের মোট আয়করদাতাদের মধ্যে মহিলার পরিমাণ 22-26%। দ্বিতীয় স্থানে থাকা ডিএমকে নেতৃত্বাধীন তামিলনাড়ুতে এই সংখ্যা 21-25%। 16-19% অংশীদারিত্ব নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে বাংলা ও পাঞ্জাব। বাংলায় তৃণমূল, পাঞ্জাবের মসনদে আম আদমি পার্টি। চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশে এই হার 15-19%। শুধু আয়কর দেওয়াই নয়, বিনিয়োগ করার ক্ষেত্রেও পুরুষদের থেকে অনেক এগিয়ে বাংলার মহিলারা। শেয়ার ও মিউচুয়াল ফান্ডে 10 জন বিনিয়োগকারীর মধ্যে 7 জনই মহিলা। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে মহিলারা স্বনির্ভর হয়ে তো উঠছেনই, বিনিয়োগের মতো বেশ কিছু ক্ষেত্রে পিছনে ফেলে দিচ্ছেন পুরুষদেরও। মহিলাদের অংশীদারিত্বে বাংলা তৃতীয় স্থানে থাকলেও সামগ্রিক তালিকায় প্রথম সারিতে নেই বাংলা। এই তালিকার প্রথম 5টি রাজ্য যথাক্রমে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান ও তামিলনাড়ু। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই তথ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার হয়ে যায়। 1. আইনসভায় মহিলা প্রতিনিধিত্বের নিরিখে সর্বোচ্চ স্থানে থাকা। মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে থাকা পশ্চিমবঙ্গ নারী সশক্তিকরণে কতখানি এগিয়ে তা আরও একবার প্রমাণিত হয়ে যাওয়া। 2. বিজেপি মুখে যতই দাবি করুক, তাদের শাসনে থাকা রাজ্যে মহিলাদের অবস্থা যে মোটেই ভালো নয়, নতুন করে তা স্পষ্ট হয়ে যাওয়া। উল্লেখ্য, উগ্র দক্ষিণপন্থায় বিশ্বাসী বিজেপি আরএসএস হাতে গোনা কিছু ব্যতিক্রম ছাড়া কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে দলীয় সংগঠন কোথাও অগ্রণী ভূমিকায় মহিলাদের রাখে না। এই অভিযোগ বহু পুরনো। ভোটে জিততে না পারলে বিহার ব্যাকা। প্রাচীন প্রবাদটি একটু বদলে দেওয়া যেতে পারে প্রশান্ত কিশোরের সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে। তিনি বলেছেন, বিহার আক্ষরিক অর্থেই একটি ব্যর্থ রাজ্য। সম্প্রতি উপনির্বাচনে লড়াইয়ে নেমে 4টি আসনের সব কটিতেই হেরেছে তার দল জন সুরাজ। আর তারপরই এমন মন্তব্য করতে দেখা গেল তাকে। পাশাপাশি প্রশান্ত কিশোরের দাবি, আগামী বছর বিহার নির্বাচনে জিতবে তার দলই। মঙ্গলবার জন সুরাজের মার্কিন শাখা খোলার সময় মার্কিন মুলুকে বসবাসকারী বিহারিদের সামনে ভার্চুয়াল বক্তব্য রাখার সময় প্রশান্ত বলেন, আমরা বুঝতে পেরেছি বিহার আক্ষরিক অর্থেই একটি ব্যর্থ রাজ্য। যদি বিহার একটা দেশ হতো, তাহলে তা বিশ্বের সবচেয়ে জনবহুল 11তম দেশ হতো। আমরা জাপানকেও সম্প্রতি পিছনে ফেলে দিয়েছি জনসংখ্যার নিরিখে। তার মতে, বিহারের সবচেয়ে বড় সামাজিক সমস্যা হল যে গোটা সমাজই আশাহত হয়ে পড়েছে রাজ্যের উন্নতির সম্ভাবনার বিষয়ে। তবে সেই সঙ্গেই তিনি আশাবাদী এখনও সব শেষ হয়ে যায়নি। প্রশান্তের কথায় কিছু আশা অবশ্যই রয়েছে, কিন্তু 2025 সালে যদি জন সুরাজ ক্ষমতাতেও চলে আসে এবং আমরা প্রচুর পরিশ্রমও করি, তাহলেও বিহার যদি 2029-30 সালের মধ্যে একটি মধ্যম উপার্জন ক্ষমতাসম্পন্ন রাজ্য হতে পারে, সেটা বিরাট ব্যাপার হবে। আক্ষরিক অর্থেই আজকের সমস্ত উন্নয়ন পরিকাঠামো অনুযায়ী এটা একটা ব্যর্থ রাজ্য। গত 2রা অক্টোবর আনুষ্ঠানিকভাবে রাজনীতির মাঠে নেমেছিল পিকের দল জন সুরাজ। সেদিনই প্রশান্ত কিশোর ঘোষণা করে দিয়েছিলেন, 2025 সালের বিধানসভা নির্বাচনে বিহারের 243টি আসনেই লড়বে তার দল। তবে ফাইনাল পরীক্ষার আগে জন সুরাজের কাছে অ্যাসিড টেস্ট ছিল 4 কেন্দ্রের উপনির্বাচন। সেখানে ডাহা ফেল করেছে তারা। আর তারপরই আগামী বছর জেতার দাবি করার পাশাপাশি বিহারকে ব্যর্থ রাজ্য বলে তোপ দাগলেন প্রশান্ত কিশোর। 1976 সালে সংবিধানের 42তম সংশোধনীতে যুক্ত হয় সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষতা শব্দ দুটি। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা থেকে এই 3 শব্দ বাদ দেওয়ার দাবিতে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। সোমবার এই মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। মামলা ওঠে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। এদিন আদালত জানায়, 1949 সালের সংবিধানের সঙ্গে 1976 সালের প্রস্তাবনার বিশেষ অমিল নেই। প্রধান বিচারপতি খান্না বলেন, 1976 সালে সংশোধনীতে সমাজতান্ত্রিক
এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটির প্রস্তাব করা হলেও 1949 সালের সংবিধানের সঙ্গে তার চরিত্রগত মিল রয়েছে। প্রধান বিচারপতি ব্যাখ্যা দেন, ভারতে সমাজতান্ত্রিক শব্দটির অর্থ কল্যাণকর বা সেবামূলক রাষ্ট্র। অন্যদিকে ধর্মনিরপেক্ষতা হল ভারতীয় সংবিধানের ভিত্তিভূমি। উল্লেখ্য, ভারত রাষ্ট্রের পরিচয় হিসাবে আগে থেকেই সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত ছিল সার্বভৌম, গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক। এই তিনটি শব্দ 1976 সালে তার সঙ্গে যুক্ত হয় নতুন দুটি শব্দ। প্রধান বিচারপতি যোগ করেন, অন্য দেশের সমাজতন্ত্রে র সঙ্গে ভারতীয় সমাজতন্ত্রে র পার্থক্য রয়েছে। কল্যাণকর রাষ্ট্র থেকে আমরা সকলেই সুবিধা পাই। প্রত্যেক নাগরিক সমান সুযোগ সুবিধা পান। উল্লেখ্য, 1976 সালে ইন্দিরা গান্ধী সরকার সংবিধানের 42তম সংশোধনী প্রস্তাব আনে। এর জেরে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা শব্দ দুটি ভারতীয় সংবিধানে প্রস্তাবনায় যুক্ত হয়। আন্দামান সাগরে মৎস্যজীবীদের ট্রলার থেকে বাজেয়াপ্ত 6000 কেজির নিষিদ্ধ মাদক। উপকূলরক্ষী বাহিনীর তৎপরতায় বঙ্গোপসাগরে প্রথমবার এত বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত হল। এই ঘটনায় ট্রলারের 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সকলেই মায়ানমারের নাগরিক বলে জানা গিয়েছে। সোমবার এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে উপকূলরক্ষী বাহিনীর তরফে। জানানো হয়েছে, গত 23 নভেম্বর নিয়মমাফিক টহলদারি চালাচ্ছিল উপকূলরক্ষী বাহিনীর বিমান। সেই সময় বারেন দ্বীপের কাছে মৎস্যজীবীদের একটি ট্রলার দেখে সন্দেহ হয় পাইলটের। পোর্ট ব্লেয়ার থেকে 150 কিলোমিটার দূরে এই বারেন দ্বীপ। সেখানে সন্দেহজনক ওই ট্রলারে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। তখনই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ মাদক। জানা গিয়েছে, 2 কেজি করে ওজনের 3000 প্যাকেট মেথাফেটামাইন মাদক বাজেয়াপ্ত করা হয়। আন্তর্জাতিক বাজারে এর বাজার মূল্য প্রায় 1000 কোটি টাকা। আধিকারিকদের তরফে জানানো হয়েছে, ওই ট্রলারে থাকা 6 জন নাগরিককে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তারা মায়ানমারের নাগরিক বলে জানা গিয়েছে। পরবর্তী তদন্তের জন্য মাদকবহনকারী ট্রলারটি গত রবিবার পোর্ট ব্লেয়ারে নিয়ে যাওয়া হয়েছে। গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের কাছ থেকে জানার চেষ্টা চলছে কোথা থেকে আনা হয়েছিল এই মাদক এবং কোথায় তা পাচারের পরিকল্পনা ছিল। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, ভারতসহ উপকূলবর্তী একাধিক দেশে এই মাদক পাচারের ছক ছিল অভিযুক্তদের। উল্লেখ্য, জলপথে এভাবে মাদক পাচারের অবশ্য প্রথমবার নয়। এই ধরনের পাচারে মূলত জলপথকেই ব্যবহার করে পাচারকারীরা। বঙ্গোপসাগর এবং আরব সাগরে মাছ ধরার উদ্দেশ্যে যে নৌকা বা জাহাজ নামে, সেগুলিকে ব্যবহার করে চলে মাদক পাচার চক্র। 2019 এবং 2022 সালেও বিদেশি ট্রলার থেকে মাদক উদ্ধার করা হয়েছিল। তবে বঙ্গোপসাগরে কোনো মাছ ধরার ট্রলারে এত বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনা এই প্রথম। যদিও এখনও রাজধানীর দূষণের মাত্রা বিপজ্জনক পড়ায় রয়েছে, তথাপি দিল্লিতে স্কুল খোলার পক্ষে মতো দিল সুপ্রিম কোর্ট। আদালতের বক্তব্য, পড়ুয়াদের ঘরে আটকে রেখে সমস্যার সমাধান হবে না। তবে এই বিষয়ে এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশন অন্তিম সিদ্ধান্ত নেবে। সোমবার জানালো আদালত। সোমবার শীর্ষ আদালত জানায়, বর্তমান পরিস্থিতিতে স্কুলে আসা পড়ুয়াদের বাড়িতে থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ সমস্ত পড়ুয়াদের বাড়িতে বায়ু পরিশোধক যন্ত্র নেই। এছাড়াও একটা বড় সংখ্যক ছাত্রছাত্রীর কাছে অনলাইনে ক্লাস করার মতো সুবিধাই নেই। ভবিষ্যতেও অনলাইনে ক্লাস করার মতো আর্থিক ক্ষমতা নেই তাদের। এছাড়াও আদালতের মতে স্কুল খোলার তৃতীয় কারণ, বহু পড়ুয়া স্কুল বন্ধ থাকার কারণে মিড ডে মিল থেকে বঞ্চিত হচ্ছে, যা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হবে। এই 3 কারণ উল্লেখ করে সোমবার মাত্রা দূষণ থাকলেও দিল্লিতে স্কুল খোলার পক্ষে মতো দেয় সুপ্রিম কোর্ট। যদিও এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশনকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান বিচারপতিরা। মঙ্গলবার সকালের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। এদিকে দিল্লির পাশাপাশি গাজিয়াবাদের দূষণ পরিস্থিতিও গুরুতর। ফলে গাজিয়াবাদের সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গুরুগ্রামের সব স্কুলও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। দূষণের মাত্রা না কমা পর্যন্ত কোনোভাবেই গুরুগ্রামের স্কুলগুলি খোলা হবে না বলে জানানো হয় প্রশাসনের তরফে। আজকের মতো খবর এখানেই শেষ হলো।